আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল এর প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নেই, অবশ্যই তোমরা খাতা কলম হাতে নিয়ে বসবা। আমি যা যা পড়াবো তাই সাথে সাথে নোট করবা। তোমাদের এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি যা তোমাদের পড়াবো এর বাইরে এই অধ্যায় থেকে কিচ্ছু আসবে না, এতটুকু বিশ্বাস আমার উপরে তোমরা রাখতে পারো। আর আমি এটা প্লেলিস্ট আকারে এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস তোমাদের দিব ইনশাআল্লাহ। তোমরা যদি সৌরজগতের এই চিত্রটা বুঝতে পারো তাহলে মনে করো তোমার এই অধ্যায়ের 50% শেষ। তাহলে বুঝতেছো এই চিত্রটা বোঝা কতটুকু গুরুত্বপূর্ণ। সৌরজগতের প্রাণ তুমি বলতে পারো সূর্যকে। সৌরজগতের একমাত্র নক্ষত্রই হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ উপগ্রহ ঘুরতেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, উপগ্রহ কিভাবে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে? যখন নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ ঘুরছে, গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ ঘুরছে, তাহলে তুমি ম্যাথের মতো ইকুয়েশন করে দেখো, উপগ্রহ এক প্রকার নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। চিত্রে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে এই যে একটা সবগুলা সাদা দেওয়া আছে, কিন্তু এই যে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে একটু গাঢ় করে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা হয়েছে গ্রহাণুপুঞ্জ। এটার মানে কি তোমরা বুঝতে পারছো কেউ? এটা হচ্ছে কয়েকটা গ্রহ যখন একত্রিত হয়ে থাকে তখন তাদেরকে গ্রহাণুপুঞ্জ বলে। এটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি মঙ্গল আর বৃহস্পতি এই দুই গ্রহের মাঝে যখন কিছু থাকে সেগুলোকে একত্রে গ্রহাণুপুঞ্জ বলা হয়ে থাকে। আর এর একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের পরিমাণ হচ্ছে 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই অঞ্চলটুকু, বিস্তৃত অঞ্চলটুকু গ্রহাণুপুঞ্জ হয়। তোমরা আমার উপরে এতটুকু বিশ্বাস রাখো, তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যাই থাকবে না যদি এই ক্লাসগুলো তোমরা প্লেলিস্টটা সুন্দরভাবে শেষ করতে পারো। তো তোমাদের যে অধ্যায়টা আমি শুরু করতেছি তা হলো সৌরজগৎ ও ভূমণ্ডল। আমি যা লিখবো তোমরা সাথে সাথে তা লিখে ফেলবে। তোমাদের একটু কষ্ট হলেও আমার সাথে তাল মিলিয়ে চলবে। আসলে পড়াশোনাটা হলো শিক্ষক আর ছাত্রের মধ্যে হলো কি ক্রিকেট খেলায় রান নেওয়ার মতো, দুজন একসাথে না দৌড়ালে পূর্ণাঙ্গ রান কখনোই হয় না। এক্ষেত্রে ছাত্র ও শিক্ষক সমানতালে থাকতে হবে। তো প্রথমে আসি আমরা সৌরজগৎ। তা সৌরজগৎ কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। যদি আসে তোমরা সংজ্ঞা এভাবে লিখতে পারো, সূর্য ও তাকে ঘূর্ণায়মান সকল গ্রহ সমূহকে নিয়ে গঠিত। তাহলে সূর্য ও তাকে ঘূর্ণায়মান সকল গ্রহসমূহকে নিয়ে গঠিত হয় কি সৌরজগৎ। এটা তোমাকে ফার্স্ট অফ অল বোঝা লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন সৌরজগতের মূল নিয়ন্ত্রক হলো কি সূর্য। সৌরজগতের একমাত্র নক্ষত্র হলো সূর্য। এখন তোমাকে সূর্য সম্পর্কে জানতে হবে। আমি যে তোমাদের পয়েন্ট আকারে যেভাবে লিখে দিব, তোমরাও তোমাদের খাতায় এভাবে পয়েন্ট আকারে লিখবে, যাতে তোমাদের পরীক্ষার আগে ধরো বইয়ের প্রত্যেকটা লাইন পড়ে যেতে যে কষ্টটা হয়, হয়তোবা সেটা হবে না। তোমরা শুধু ইম্পর্ট্যান্ট লাইনগুলো দেখে যাবে, তোমাদের সময় কম লাগবে। এজন্যই তোমরা প্রত্যেকটা অধ্যায় যখন যে অধ্যায় পড়বে সেটা নোট করবা। সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হচ্ছে কোনটা? সূর্য। মানে সূর্য সকল গ্রহ উপগ্রহকে নিয়ন্ত্রণ করে থাকে এই সৌরজগতের ভিতরে। যা কিছু আছে সকল কিছু নিয়ন্ত্রকে তুমি ধরে নিতে পারো কি সূর্য হবে। তো সূর্যের ব্যাস কত হয়ে থাকে? সূর্যের ব্যাস হচ্ছে 13,84,000। তাহলে এটাই আমরা বুঝতে পারলাম, সূর্যের ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। তো
সূর্য আর পৃথিবীর মধ্যে অবশ্যই সম্পর্ক থাকবে। তো এই সম্পর্কটা কি, এটা আমাদের জানা লাগবে। পৃথিবী অপেক্ষা 13 গুণ বড় হলো সূর্য, মানে পৃথিবী থেকে সূর্যটা প্রায় 13 গুণ। তো সব মিলাই কি দাঁড়ালো, পৃথিবীর অপেক্ষা 13 গুণ বড় হলো কি সূর্য। সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, যার ফলে আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য বুঝি অনেক ছোট, কিন্তু না, এরকম পৃথিবী আরও 13টা হলে সূর্যের সমান হবে, এটা আমাদের বোঝা লাগবে। সূর্য যেহেতু আমাদের অনেক তাপ দেয়, তাহলে তার উষ্ণতাটাও অনেক বেশি হবে, এটা তো বোঝার কথা। আবার সূর্যের এত গরম তাপমাত্রা দেখে কেউ আবার মাথায় হাত দিও না। উপরিভাগের উষ্ণতা কত, 57,000 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেছো? তার মানে সূর্য কতটুকু উত্তপ্ত। এখন যে কারোর হাত বা যে কেউ যদি তার 1 কিলোমিটার দূরেও থাকে, নিমিষেই সে পুড়ে যাবে। সূর্যে কঠিন বা তরল কোনো পদার্থই থাকে না, এখানে শুধু কি গ্যাসীয় পদার্থগুলো থাকে, তাও সকল ধরনের গ্যাস থাকে না, শুধু হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। এটা তোমরা দেখতেই উপরে ক্লাস উঠলে এর বিশদ আলোচনা দেখতে পাবে এবং তোমরা নিজেরাও পড়বে। এখানে হাইড্রোজেনের পরিমাণ 55%, হিলিয়ামের পরিমাণ 44%, কিন্তু মূল ভূমিকা পালন করে ধরেই নিতে পারো মোটামুটি হিলিয়াম। অন্যান্য গ্যাসগুলো সব মিলাই থাকে 1%-এর মতো। হাইড্রোজেন হিলিয়াম তোমাদের জীবনকে তেজপাতা করে দেবে। উপরে ক্লাসে ওঠা এদেরকে জানতে জানতে তোমরা বলবা কি এক আজব, এগুলো যদি আবিষ্কার না হতো তাতেই মেন ভালো হতো। এখন প্রত্যেকটা বস্তুই তার নিজ অক্ষের উপর আবর্তন খায় আর অন্য একটা বস্তুকে কেন্দ্র করে আবর্তন করে। সূর্যও তার ব্যতিক্রম নয়, সূর্য তার নিজ অক্ষে আবর্তন করে বলা 25 দিন সময় লাগে। সূর্য তার নিজ অক্ষ বরাবর আবর্তন করতে কতটুকু সময় লাগে? 25 দিন সময় লাগে। তোমরা এটা বুঝতেছ? এখন আমরা মাঝে মাঝে বলি না যে সূর্যের মধ্যে কালো দাগ দেখা যাইতেছে, চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায়, এরকম আমাদের গ্রামে ভাষায় প্রচলিত আছে কি না? এগুলাতে বিজ্ঞানের ভাষায় কি বলে আমরা কি এটা আদৌ জানি? বিজ্ঞানের ভাষায় কি বলে এটা আমাদের জানতে হবে। আসলে সেটা কি তার কলঙ্ক না কি, এটাও আমাদের জানা লাগবে। আমরা সূর্যের মাঝে মধ্যে কি একটা কালো দাগ দেখা যায়, আমরা এটাকে কি বলে থাকি? সৌর কলঙ্ক বলে থাকি। তো আমরা যেহেতু বইয়ে লিখে রাখছে সৌর কলঙ্ক, সুতরাং আমরা এটাই পড়ব। কিন্তু পরবর্তী ক্লাসে, উপরের ক্লাসে যখন উঠবো তখন আমাদের ধারণা অনেকটাই পাল্টে যাবে। সুতরাং তোমাদের ধারণা এখনই আমি পাল্টাচ্ছি না, এখন আমরা ছোটোবেলার ধারণাকেই আগলে রেখে পথ চলবো। তারপর যে তথ্যটা তোমাদের আমি দিতে যাচ্ছি সেটা শুনে কেউ আবার অবাক হইও না। সূর্য কি এক শক্তি উৎপাদন কারখানা। পৃথিবীতে যত প্রকার শক্তি দেখতেছো সকল শক্তির উৎস হলো কি? সূর্য। এটা তোমরা হয়তো বা জানো, বায়োলজিতে পড়ছো, বা যেটা বিজ্ঞান বলে আর কি, তোমরা 3 থেকে বিজ্ঞানে পড়ে আসতেছো। সূর্য হলো সকল শক্তির উৎস। ডেফিনেটলি সূর্যই হলো সকল শক্তির উৎস। কিভাবে শক্তি তৈরি করে এটা নিয়ে কখনো কি আমরা চিন্তা ভাবনা করছি? করি না। সূর্যের শক্তি তৈরি হয় হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে আবার হাইড্রোজেন, এই একটা অনবরত প্রক্রিয়া চলতেই থাকে এবং দেন সেখান থেকেই শক্তি উৎপাদন হয়ে থাকে। কারণ হাইড্রোজেন আর হিলিয়ামের পাওয়ার যে কত, এটা তোমরা পরবর্তী ক্লাসে উঠলেই বুঝতে পারবা। এখন আমরা আলোচনা করব হলো গ্রহ নিয়ে। সূর্য পড়লাম, সূর্য একটা কি নক্ষত্র। সৌরজগতে যেমন কি সব কিছুই লাগে, নিজস্ব সক্ষমতার ব্যক্তি লাগবে। যেমন একটা পরিবেশ তৈরি করতে গেলে কি লাগে? সকল শ্রেণীর লোকই লাগে। তেমনি একটা
কাঠামো তৈরি করতেও সব কিছুই লাগে। সূর্য যেমন নক্ষত্র, সে তার নিজস্ব আলো আছে, নিজের ক্ষমতায় চলে, এবং তাকে কেন্দ্র করেও তো বা তার উপর নির্ভরশীল হতে হবে এরকম জিনিসও তো লাগবে, কি লাগবে না? এই যে আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবী কি স্বয়ংসম্পূর্ণ? একদম না। সে সূর্যের উপর নির্ভর করে, মানে আদার্স অন্যান্য যা আছে প্রত্যেকের উপর প্রায় প্রত্যেকে নির্ভর করে থাকে। এই যে গ্রহ, মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক যখন সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে হবে, আমি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে যখন ঘুরে, সেটা হলো কি গ্রহ। এখন এই মহাকর্ষ বলটা আসলে কি? মহাকর্ষ বল পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে টোটাল 4টা বল আছে। দুর্বল বল, সবল বল, তড়িৎচুম্বকীয় বল, আর হলো মহাকর্ষ বল। এর মধ্যে মহাকর্ষ বল হলো সবচেয়ে দুর্বল বল। স্থানের জায়গায় কক্ষপথ হবে। কক্ষপথে তোমরা লেখো। এই আমার সাথে তোমরা কি লিখতেছো? লেখো, আমি যা লিখতেছি সাথে সাথে তোমরা লেখো, তাহলে তোমাদের পরবর্তীতে আর নোট করতে সময় নষ্ট হবে না। আমার কথা শোনো আর সাথে সাথে লিখে ফেলো। আমি কিন্তু তোমাদের মজার ছলে পড়াচ্ছি, মনে থাকার কথা। তো 4টা বল রয়েছে। এই 4টা বলের মধ্যে মহাকর্ষ বল হলো সবচেয়ে দুর্বল বল। এই দুর্বল বল কী করে? এটা পৃথিবী যখন অন্য কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটা হলো মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক যখন সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে পরিক্রমণ করে, তখন তাদেরকেই গ্রহ বলে থাকে। এখন ওই গ্রহের নিজস্ব কি নেই? আলো নেই। এটা হলো কি মেইন একটা কথা, যে বোঝা লাগবে কি আলো বা তাপ কোনোটাই গ্রহের নাই। এটা সম্পূর্ণ কার আছে? যারা শুধুমাত্র নক্ষত্র, তাদের ক্ষেত্রে নিজস্ব আলো বা তাপ রয়েছে। এখন বলো তো, তারা নিজস্ব আলো আছে কিনা, এটা নিয়ে ভাববা, বুঝছো? এটার উত্তর কী হয় তুমি কমেন্টে বলবা, না জানলেও সেটাও বলবা। পরবর্তী ক্লাসে এই তারা সম্পর্কে যদি আলোচনা করার দরকার হয় তাহলে করব। এখন গ্রহের সংখ্যা কয়টি? গ্রহের সংখ্যা হলো 8টি। বুধ, শুক্র, পৃথিবী, বিধি তুমি বলে দাও আমি কার। এই পৃথিবীতে এরকম গান অনেক হয়, তোমরা আমার চেয়ে তোমরা আরও ভালো জানো। তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমার সাথে সাথে নাকি নামগুলো তোমরাও বারবার বলো, তাহলে নামগুলো কিন্তু এখনই মুখস্থ হয়ে যাবে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এদের সাথে সাথে ইংরেজি নামগুলোও তোমাদের কি জানা থাকা লাগবে। মাঝে মাঝে তোমার এমসিকিউ এর মধ্যে ইংরেজি নামগুলো দিয়ে দেয়। বুধ মার্কুরি, শুক্র ভেনাস, তোমরা আবার কেউ ফ্রাইডে ভাইবো না, এটা কিন্তু ভেনাস। পৃথিবী আর্থ, এটা তোমরা ভুল করবে না, এটা জানি। মঙ্গল কিন্তু মার্স, ভুল করিও না। বৃহস্পতি হলো জুপিটার। বৃহস্পতি তোমাদের কাঁদাবে, কারণ বৃহস্পতি নিয়ে এমসিকিউ আসে না, এরকম পরীক্ষা খুব কমই হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় প্রায় বৃহস্পতি নিয়ে একটা করে এমসিকিউ দেয়, বৃহস্পতি আর বুধকে নিয়ে। আর শনি হলো স্টারনাম, নট স্যাটারডে, খেয়াল রাখিও। অপশনে স্যাটারডেও দিতে পারে, দেখা গেল তুমি স্যাটারডে দিয়ে দিলা, কিন্তু কী হবে? স্টারনাম হবে। আর ইউরেনাসের ইংরেজি ইউরেনাসই, ন্যাপচুনের ইংরেজি ন্যাপচুনি, এজন্য লিখলাম না, এটা তোমরা বুঝে দেখে নিও। গ্রহাণুপুঞ্জ হওয়ার শর্ত আছে, কিন্তু আমরা তেমনি মনে করতেছি নাম দেখে গ্রহাণুপুঞ্জ বুঝি কয়েকটি গ্রহ একত্রিত হলেই তাকে গ্রহাণুপুঞ্জ বলে, কিন্তু আসলে তা না। গ্রহাণুপুঞ্জ হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির মাঝে যখন অবস্থিত গ্রহগুলো হবে কি, মানে অন্য যেগুলা গ্রহগুলো আছে সেগুলো একত্রিত হলেই তখন তাদেরকে গ্রহাণুপুঞ্জ বলে। এবং তাদের মধ্যে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। আবার 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের গ্রহগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে। বুঝলে সাধুরা? 805 কিলোমিটার পর্যন্ত কিন্তু গ্রহের নাম
অবস্থান ব্যাস কিলোমিটারে প্রকাশ করা হবে, দূরত্ব কিলোমিটার, সূর্য থেকে দূরত্ব, ওজন সূর্যকে পরিক্রমণ নিজ অক্ষ বরাবর, আয়তন বর্গ কিলোমিটারে, উপগ্রহ এটা 5 স্টার। এখান থেকে একটা এমসিকিউ আসবেই, বুধ অবস্থান সূর্যের নিকটতম ও সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ, এই এমসিকিউটা অনেক ইম্পর্ট্যান্ট। শুক্র দ্বিতীয় ও পৃথিবীর নিকটতম, যদি বলে যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি তাহলে শুক্র হবে। তৃতীয় পৃথিবী, পৃথিবীর পরেই হলো মঙ্গলের অবস্থান, বৃহস্পতি পঞ্চম ও বৃহত্তম, যদি বলে সবচেয়ে বৃহত্তম উপগ্রহ কোনটি তাহলে বৃহস্পতি হবে। আর এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ, বুধ বৃহস্পতি দুটাই ইম্পর্টেন্ট। শনি দ্বিতীয় বৃহত্তম হবে, আর ইউরেনাস তৃতীয় বৃহত্তম গ্রহ, নেপচুন সর্বশেষ গ্রহ, যদি বলে সর্বশেষ গ্রহ কোনটি উত্তর হবে নেপচুন। তো এখন ব্যাস বুধ 4850 কিলোমিটার, দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, সূর্য থেকে এটা বুধের দূরত্ব প্রকাশ করা হয়েছে। ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগ, অর্থাৎ পৃথিবীর যা ওজন তার 50 ভাগের 3 ভাগ হলো বুধের ওজন। আর সূর্যকে পরিক্রমণ করতে বুধের 88 দিন সময় লাগে। আর নিজ অক্ষে পরিক্রমণ এটা প্রত্যেকটা গ্রহেরই আছে, কিন্তু তোমাদের বইয়ে এটা দেওয়া নাই, তাই আমি আর লিখলাম না। আয়তন 74,800 বর্গ কিলোমিটার, এটা বুধের। এর কোনো উপগ্রহ নাই। শুক্র 12,104 কিলোমিটার ব্যাস, 10.8 কোটি দূরত্ব, আর 225 দিনে একবার ভ্রমণ করে থাকে, আর এর নিজ অক্ষ বরাবর পরিভ্রমণ করে, কিন্তু তোমাদের বইয়ে তথ্য দেওয়া নাই। আর আয়তন এই সংখ্যাগুলো তেমন আসে না, তবে তাও একটু চোখ বুলায় রাখবা। পৃথিবীর ক্ষেত্রে ব্যাস পূর্ব পশ্চিমে আর উত্তর দক্ষিণে আলাদা, দুইটাই দেখে নিবা। দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা ইম্পর্টেন্ট। আর পৃথিবীতে ওজন দেওয়া নেই, কারণ এর উপরে করে ডিপেন্ড করে অন্যগুলো তৈরি করা হয়ে থাকে। আর সূর্যকে পরিক্রমণ করে তা 365 দিন 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ডে। আর পৃথিবী নিজ অক্ষে পরিভ্রমণ করে, এটা চাঁদে বিস্তারিত আছে, সেখানে বিশদ আলোচনা করব। আর এর উপগ্রহ আছে মাত্র একটি, চাঁদ। এটা হলো কি ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা আসার মতো একটা। পরবর্তীতে মঙ্গল, এর ব্যাস হলো 6,779, আর দূরত্ব হলো 22.8 কোটি কিলোমিটার, ওজন হলো পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। সূর্যকে পরিভ্রমণ করতে 687 দিন সময় লাগে, আর নিজ অক্ষে পরিভ্রমণ করতে 24 ঘন্টা 37 মিনিট লাগে। আর এর দুটি উপগ্রহ রয়েছে, ডিমোস আর ফেবোস। এই দুটো এমসিকিউ ইম্পর্টেন্ট, এই দুটো উদাহরণ মুখস্থ করবা, অবশ্যই পড়বা, নিজের নাম ভুলে যাবে, তো এগুলোর নাম ভুলবা না। বৃহস্পতি, এর ব্যাস 1,39,822, দূরত্ব দেওয়া আছে। তারপর 12 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে, আর নিজ অক্ষে 9 ঘন্টা 53 মিনিটে পরিভ্রমণ করে থাকে। কার অক্ষে? নিজ অক্ষে, মনে রাখবে এটা। এর 66টি উপগ্রহ রয়েছে। কতটি? 66টি। নামগুলা বই থেকে একবার দেখে নিতে পারো। শনি দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ, 11,464। তারপর এটা সূর্যকে পরিভ্রমণ করতে 29 বছর 5 মাস সময় নেয়, আর নিজ অক্ষে 10 ঘন্টা 40 মিনিট। এর 62টি কি আছে? উপগ্রহ রয়েছে। কতটি? 62টি। এর উদাহরণগুলো বই থেকে একটু দেখে নিবা। ইউরেনাস তৃতীয় বৃহত্তম উপগ্রহ, পৃথিবীর এটা 15 গুণ, এটা কিন্তু তার অংশ নয়, অর্থাৎ পৃথিবীর থেকে আরও 15 গুণ বড়। সূর্যকে প্রদক্ষিণ করতে 84 বছর সময় লাগে। আর এর 27টি কি আছে? উপগ্রহ রয়েছে। নেপচুন, সূর্যকে 165 বছর প্রদক্ষিণ করে থাকে, আর 14টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে বইয়ের মধ্যে দুইটা উদাহরণ দেওয়া আছে, টাইট্রন আর লেভাইন। এখন যে তথ্যগুলা আমার ছকে দেওয়া হয় না, সেগুলো আমি নিচে দিচ্ছি, এগুলো তোমরা খেয়াল করো।
তাহলে বুঝতে পারবা যে এখানে কী কী বাদ রয়েছিল। শুক্র পৃথিবী থেকে 4.2 কিলোমিটার দূরে অবস্থিত। শুক্রে কী আছে? এখানে কোনো অক্সিজেনের অস্তিত্ব নেই, বাট কার্বন ডাইঅক্সাইড আছে। সেটার পরিমাণ কত? 96%। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। শুক্রের আকাশে সূর্য 2 বার উদিত হয়ে থাকে। কয়বার? 2 বার উদিত হয়। তোমাদের এরপর একটা কন্ট্রাডিক্টরি পরে বলতেছি। আর পৃথিবীর তাপমাত্রা 13.9 ডিগ্রি সেলসিয়াস। এটা কি গড় তাপমাত্রা? কিন্তু বর্তমানে এডিশনে তুমি দেখতে পারবা বিভিন্ন নিউজ থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কিন্তু যদি অপশনে দেওয়া থাকে 13.90, তাহলে এটাই দিবা। যদি এটা না থাকে তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস দিবা। চাঁদ থেকে এত কিলোমিটার দূরত্বে রয়েছে। এটা আসে না, তুমি একটু চোখ বুলে রাখতে পারো, তেমন একটা ইম্পর্টেন্ট না। মঙ্গল 3% নাইট্রোজেন এবং কি 2% আর্গন রয়েছে। আগ্নেয়গিরি ও গিরিখাত রয়েছে। পাথরগুলো মরিচাযুক্ত মরিচাযুক্ত কেমন হয়ে থাকে? এটা লাল আভা, লালের মতো হয়ে থাকে। আগ্নেয়গিরি কিংবা গিরিখাত উভয়ই কী হয়ে থাকে? লাল আভার মতোই হয়ে থাকে। এজন্য এই মঙ্গল গ্রহকে দেখতে লাল দেখায়। এখন যদি প্রশ্ন আসে লাল গ্রহ কোনটি, উত্তর হবে মঙ্গল। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ, আসার মতো, ভালো করে মনে রাখিও। দেন বৃহস্পতি একদিনে 2 বার উদিত হয় ও 2 বার অস্ত যায়। খেয়াল করো, 2 বার উদিত ও 2 বার অস্ত যায়। তোমাদের যে সমস্যাটা হবে সেটা শুক্র আর বৃহস্পতির মধ্যে যে দিতে পারে নিচের কোনটি 2 বার উদিত এবং কি 2 বার অস্ত যায়। সেক্ষেত্রে তখন তোমরা মনে করবে বৃহস্পতি দাগাবো নাকি শুক্র দাগাবো। দেখো এখানে শুক্র কি হয়? শুধুমাত্র কি হয়? উদিত হয়। আর বৃহস্পতি উদিত ও অস্ত যায়। দুইটা কথা একসাথে বললে তাহলে বৃহস্পতি হবে। যদি শুধু উদিতের কথা বলে তাহলে কি হবে? শুধুমাত্র শুক্র হবে। আর যদি বলে 2 বার অস্ত যায় সেক্ষেত্রে বৃহস্পতি হবে। মনে রাখো কথাগুলা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের ঝামেলা বাঁচবে। শনি 3টি উজ্জ্বল বলয় রয়েছে, আর ইউরেনাস শনির মতো। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ইউরেনাস দেখতে কার মতো হয়ে থাকে? শনির মতো হয়ে থাকে।